আসসালামু আলাইকুম। জাপানে আসার আগে সবার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায় যে আমি যদি স্টুডেন্ট হয়ে জাপান যাই তাহলে প্রতি মাসে আমি কত টাকা আয় করতে পারবো। তো সেম চিন্তা আমার মাথায় ঘুরপাক খাইতো যে আমি যদি জাপানি স্টুডেন্ট ভিসায় যাই তাহলে আমি এক মাসে কত টাকা ইনকাম করতে পারবো, ওইখানে গেলে কি ধরনের খরচ হয় এবং আমার মাসিক কত টাকা সেভ হয়। 2025 সালের একটা রিয়েল হিসাব আমি আপনাদের দেখাবো যে আপনি যদি জাপান আসেন তাহলে আপনি প্রতি মাসে কত ঘন্টা কাজ করতে পারবেন, কত টাকা আপনার হাতে থাকবে, কত টাকা ইনকাম হবে, কি ধরনের খরচগুলো আপনার মাথায় রাখতে হবে যে হ্যাঁ স্টুডেন্ট হয়ে আসলে এই খরচগুলো হয়। তো এই জন্য আমি সাজেস্ট করবো যেন ফুল ভিডিওটা দেখেন, তাহলে আশা করি আপনি প্রপার একটা আইডিয়া পাবেন এই ভিডিওটা থেকে। তো প্রথমে আমি কাজের বিষয়টা বলি। ধরেন আপনি যদি বাংলাদেশ থেকে স্টুডেন্ট হয়ে জাপান আসেন, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া, পাকিস্তান, যে কোনো অ্যাব্রোড কান্ট্রি থেকে আপনি জাপানে আসছেন অ্যাজ এ স্টুডেন্ট জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে, তাহলে সরকারিভাবে যে লিগেলিটি আছে আপনার কাজের, এটা হচ্ছে আপনি প্রতি সপ্তাহে 28 ঘন্টা কাজ করতে পারবেন লিগেল অনুযায়ী। আর আপনার যখন অবকাশ থাকবে অর্থাৎ ছুটিকালীন সময় থাকবে তখন আপনি এক সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে পারবেন। এটা হচ্ছে সরকারি লিগেল নিয়ম। এটা হচ্ছে আমি লিগেল বললাম, লিগেল কাজের রুয়ে। এছাড়াও কি কি সিস্টেম আছে কাজ করার সেটাও আমি বলবো ভিডিওর কোনো একটা পার্টে, ভিডিওটা দেখতে থাকুন। এভারেজে একদিনে আপনি 4 থেকে 6 ঘন্টা কাজ করতে পারবেন আপনার ক্লাসের টাইম মেনটেন করে। এর বেশি কাজ করা খুবই টাফ, এর বেশি কাজ করা যায় এবং সেটা কিভাবে কখন আমি সেটাও বলবো। তার আগে বলি আপনার 1 ঘন্টায় কত টাকা ইনকাম হবে, অর্থাৎ আপনি যে কাজ করবেন সপ্তাহে 28 ঘন্টা বা অপশনকালীন সময় 40 ঘন্টা, সেটাতে আপনার আর্নিংস কত হবে। টোকিওর ভিতরে সাধারণত আপনার আর্নিংসটা 1 ঘন্টায় 1200 থেকে প্রায় 1300 ইয়েন হয়, বাট কেস বাই কেস কিন্তু এটা 1000 ইয়েনও হয়, এরকমও আছে। বাট মিনিমাম ওয়েজেস হচ্ছে 1163 ইয়েন, এবং 1200 থেকে 1300 ইয়েন যেটা বললাম সেটা আপনি কিভাবে পাবেন এটার একটা টেকনিক আছে। সেটা হচ্ছে আপনার যদি ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে, অর্থাৎ আপনি যদি ল্যাঙ্গুয়েজ খুব ভালো পারেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ ভালো পারেন, সেক্ষেত্রে স্যালারিটা একটু ভালো পাওয়া যায় এবং অপরচুনিটি বেশি থাকে। তো আমি যদি 1200 থেকে 1300 ইয়েন এভারেজ করে হিসাব করি তাহলে দেখেন কত হয়। কোন একটা স্টুডেন্ট যদি প্রতি সপ্তাহে 28 ঘন্টা কাজ করে এবং আমি ধরে নেই এভারেজ মিনিমাম তার প্রতি ঘন্টা ইনকাম হচ্ছে 1300 ইয়েন, তাহলে সে এক মাসে ইনকাম করতে পারে 1,45,600 ইয়েন, যদি আমি ভুল না করে থাকি। অর্থাৎ 1300 ইয়েন করে যদি সে 1 ঘন্টা ইনকাম করে এবং প্রতি সপ্তাহে 28 ঘন্টা কাজ করে তাহলে তার ইনকাম হবে 1,45,600 ইয়েন। সেটা তার ইনকাম এক মাসে, টাকা না কিন্তু, ইয়েন। কতটুকু কাজ পাওয়া যায় বা কতটুকু ফ্রি টাইম থাকে, অর্থাৎ অনেক সময় দুপুরে ক্লাস থাকে, অনেক সময় সন্ধ্যায় ক্লাস থাকে, সকালেও কাজ থাকে। সো ক্লাসটাকে মেনটেন করে এই কাজটা বের করা ইটস নট ইজি। হ্যাঁ, আমি তো লিগেল 28 ঘন্টা ধরে একটা হিসাব দিলাম। এখন চলেন এই লিগেল ওয়েতে আমি খরচের হিসাবে যাই, তারপর আমি বলবো এক্সেপশনাল কি কি কেস আছে এবং আপনারা এইটার উপর বেস না করে আরো কি কি ওয়ে আছে এটি ইনকামটারে কিভাবে বাড়ানো যায় আমি সেই টিপসও দিব। তা আগে ধরে নেই, ধরেন আপনি যে হিসাবটা দিলাম যে এক মাসে আপনি 1,45,600 ইয়েন ইনকাম করলেন, সেক্ষেত্রে এটার উপর আপনার কি ধরনের খরচ আছে, চলেন খরচের দিকে যাই। জাপানে যে মেইন খরচগুলো হয়, টিউশন ফি তো আছেই, সেটা ভিন্ন সাবজেক্ট, বাট নিত্য নতুন যে মাস্ট খরচগুলো আপনার লাগবে সেগুলো আমি বলি। সেটা হচ্ছে প্রথম সবচেয়ে বড় অ্যামাউন্টটা যায় আপনার বাসা ভাড়া, 2 নম্বর হচ্ছে খাবার, 3 নম্বর হচ্ছে যাতায়াত, 4 নম্বর হচ্ছে আপনার মোবাইল বিল, 5 নম্বর হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স এবং অন্যান্য আনুষঙ্গিক কিছু খরচ আছে যেটা আপনার লাগেই। ঠিক আছে, তো এই সবগুলা যদি আমি অ্যাভারেজে হিসাব করি, ধরেন আপনার বাসা ভাড়া আপনি যদি শেয়ার করে থাকেন টোকিওর মধ্যে মিনিমাম 30,000 তো লাগবে, 25 থেকে 30,000 মিনিমাম। যদি একটু শহর সাইডে থাকেন, যেমন আমি যে এরিয়াগুলোতে থাকি এখানে শেয়ার করে থাকলেও এক রুম আপনার 30,000 করে লাগবে, 6 মান বা 7 মান মিনিমাম লাগে। হ্যাঁ, মানে শেয়ার করে থাকলে 30,000 যদি আমি ধরি, সেক্ষেত্রে আপনার খাবারের খরচ হবে 20 থেকে 30,000 টাকা, মানে 20,000 টাকার উপরে 30,000 টাকার কম মিনিমাম আপনার যাবে খাবারের খরচ। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার যাতায়াত খরচ, যেটা আমি 5,000 থেকে 10,000 ইয়েন, অনেকের বেশিও যায়, তবে 5 থেকে 10,000 ইয়েন মিনিমাম আপনার লাগবে এক মাসে যদি আপনি স্টুডেন্ট হন। তারপর আছে হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ স্বাস্থ্য বীমা, সেটাও 2,000 থেকে 5,000, কেস বাই কেস এক একজনের ক্ষেত্রে এক এক হয়, তবে 2,000 থেকে 5,000 এর মধ্যে থাকবে, সেটা আপনার হেলথ ইন্স্যুরেন্স প্রত্যেক মাসে আসবেই। তারপর আছে হচ্ছে মোবাইল বিল, আপনি যে সিম ইউজ করবেন মিনিমাম 2,000 থেকে 4,000 টাকা আপনার আসবে, অনেকের বেশিও আসে, আমার নিজের প্রায় 6 থেকে 7,000 টাকা আসে, কারণ আমি দুইটা সিম ইউজ করি। তো 2 থেকে 4,000 টাকা মিনিমাম এটা লাগবে। অন্যান্য হচ্ছে আপনার ড্রিঙ্কস করা, ড্রিঙ্কস মানে হচ্ছে মদ না, ড্রিঙ্কস মানে হচ্ছে চা খাওয়া, কফি খাওয়া বা কোনো একটা জুস খাওয়া, এগুলা খাইতেই হয় বা এগুলা সবাই খায়, কারণ জাপানের
বেশিরভাগ ড্রিঙ্কসই হচ্ছে অর্গানিক, যেটা অ্যালকোহল না, ড্রিঙ্কস বলতে সফট ড্রিঙ্কস গুলো বেশিরভাগই অর্গানিক হয়। তো এই জন্য আপনার খাইতে মন চাবে এবং আপনি খাবেনও। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যখন নাস্তার সময় পাবেন না, কি করবেন, একটা কফি খাইলে দেখবেন যে একটু এনার্জি আসতেছে, একটা কফি খাওয়ার চেষ্টা করবেন। তো এরকম অন্যান্য আনুষঙ্গিক খরচ 5 থেকে 10,000 ইয়েন লাগবেই প্রত্যেক মাসে। তো এই ওভারঅল খরচটা যদি আপনি যোগ করেন, তাহলে মিনিমাম একটা স্টুডেন্টের এক মাসে 70,000 ইয়েন থেকে 1,10,000 ইয়েন এটার মধ্যে খরচ হয়। এক্সাক্ট অ্যামাউন্ট আমি বলতেছি না, কারণ হচ্ছে এক একজনের লাইফস্টাইল এক এক রকম হয়। আমি যে অ্যামাউন্টটা বললাম যে 70,000 থেকে 1,10,000 ইয়েন, এটার মধ্যে খরচ হবেই। লিগ্যাল ওয়েতে যে কাজ করলেন এবং খরচ করলেন, এটা থেকে আপনার সেভিংস কত আসতেছে আপনি যদি মাইনাস দেন, মানে আপনাকে আমি বলছিলাম যে আপনার এক মাসে 28 ঘন্টার ইনকাম হচ্ছে 1,45,600 ইয়েন, তাহলে আপনি যদি 70,000 থেকে 1,10,000 ইয়েন খরচ হয়, তাহলে মাইনাস দিলে সেভিংস থাকতেছে 20,000 ইয়েন থেকে 50,000 ইয়েন। এটা হচ্ছে আপনার এক মাসের সেভিংস, যেটা আপনি মন চাইলে দেশে পাঠাইতে পারেন, অথবা আপনার বছর শেষে যে টিউশন ফি দিতে হবে সেটার জন্য আপনি সেভ করতে পারেন। এটা যদি লিগ্যাল ওয়েতে কাজ করেন এবং প্রতি ঘন্টায় যদি 1300 ইয়েন করে ইনকাম করেন, এইটা হচ্ছে লিগ্যাল ওয়ের হিসাব দিলাম। এখন আমি যে হিসাবটা দিছি এটা 99%ই কারেক্ট। যারা জাপান থাকে আমি মনে করি ম্যাক্সিমামই আমার কথার সাথে এগ্রি করবে যে লিগ্যাল ওয়েতে এই ইনকামটা আপনার হবেই। তো এখন আসি হ্যান্ড ক্যাশের কথা। হ্যান্ড ক্যাশের কথা আমি আমার এই ভিডিওতে ডিটেলস বলবো না, কারণ হচ্ছে হ্যান্ড ক্যাশ নিয়ে আমি আমার অন্য একটা ভিডিওতে কথা বলছি। জাপানে যদি আপনি কষ্ট করেন, হ্যাঁ কষ্ট করলে হ্যান্ড ক্যাশ জব করা যায়, ইজিলি করা যায়, অ্যাভেলেবেল আছে, যদি ল্যাঙ্গুয়েজ স্কিলটা থাকে অ্যাভেলেবেল হ্যান্ড ক্যাশ জব আছে যেটা আপনি করতে পারবেন। আমার ওই ভিডিওটা যদি আপনারা দেখেন, ওই ভিডিওতে একটা স্টুডেন্টের কথা বলছিলাম যে এক মাসে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ ইয়েন পর্যন্ত ইনকাম করে, 2 লাখ ইয়েন পর্যন্ত ইনকাম করে, 2 লাখ ইয়েন ইনকাম করে, এরকম স্টুডেন্ট অ্যাভেলেবেল আছে জাপানে। কিন্তু 3 লাখ, 3.5 লাখ খুবই টাফ, 2.5 লাখ, 2.5 লাখের উপরে যাওয়া আসলেই টাফ। অ্যাজ এ স্টুডেন্ট অবস্থায় আপনাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়। কষ্ট এবং বাস্তবতা নিয়ে বলি, অনেকে ভাবেন কি যে জাপান আসলেই টাকা টাকা, জাপান আসলেই খালি টাকা, মাস শেষে বা স্টুডেন্ট অবস্থায় মাস শেষে, হ্যাঁ অনেকে শুনেন অনেকের ছেলে মাসে জাপান থেকে স্টুডেন্ট অবস্থায় 1 লাখ টাকা পাঠায়, 80,000 টাকা পাঠায়, কিন্তু কিভাবে পাঠায় একমাত্র ওই ছেলেই জানে যে সে কিভাবে টাকাটা আর্ন করতেছে। ঠিক আছে, ক্লাস, এই যে পার্ট টাইম জব, বাসার কাজ, রান্না বান্না, এই সবগুলা ম্যানেজ করা আসলেই অনেক চ্যালেঞ্জিং। যারা একমাত্র জাপানি স্টুডেন্ট অবস্থায় আছে ওরা এটা রিলেট করতে পারবে। এবং এমনও সময় হবে আপনার হাতে কাজ আছে, কাজ অমুক ভাই অফার দিছে, একটা কাজ আছে যাবা 6 ঘন্টা করলে 1 মান, 7 ঘন্টা করলে 1 মান, কিন্তু আপনার এদিক দিয়ে আবার ক্লাসও আছে, এদিক দিয়ে অ্যাসাইনমেন্টও আছে, আপনি কি করবেন? অনেক সময় এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে কি করব, আমি ক্লাসে যাব নাকি হচ্ছে কাজে যাব, কাজে গেলে ক্লাস মিস দিতে হবে, ক্লাসে গেলে কাজ মিস দিতে হবে। ঠিক আছে, তো জাপানে আসার আগে এই সবগুলো এইভাবে মিলাই নিয়েন। আমি যে লিগ্যাল ওয়ের ইনকামের কথা বললাম সেটা তো বললামই, এবং হচ্ছে এই যে কষ্টের কথা বললাম, জাপানে প্রত্যেকটা স্টুডেন্টের ডিম অনেক প্রিয়। ঠিক আছে, জাপানে প্রত্যেকটা স্টুডেন্টের ডিম অনেক প্রিয়, কারণ একমাত্র শর্টকাট ওয়ে হচ্ছে ডিম ভাজি করে ভাত খাওয়া। যদি ডাল থাকে, ডাল আর ডিম ভাজি। বেশিরভাগই স্টুডেন্টরাই আমার সাথে রিলেট করতে পারবে যে কি পরিমাণ স্টুডেন্টরা জাপানের ডিম খায়। বেশিরভাগ ছেলে পেলে এই যে টাইমের অভাবে যে একটু রান্না করবে, এবং বাংলাদেশের যে রান্নার স্টাইল সাধারণত যথেষ্ট সময় লাগে। আপনি একটা মুরগি রান্না করবেন এজ এ ব্যাচেলার, মিনিমাম 1 ঘন্টা লাগবেই। তো 1 ঘন্টা সময় বের করা খুব টাফ। ফ্যামিলির সময় দিতে হয়, রুটিন করতে হয় সারাক্ষণ, যে অমুক দিন এতটা বাজে ক্লাস আছে, অমুক দিন এতটা বাজে অমুক জায়গায় কাজ আছে, কারণ সে একটা জায়গায় কাজ করে না, 3-4টা জায়গায় কাজ করে। ওই জায়গায় শিডিউল মেনটেন করতে হয়, বাংলাদেশে ফ্যামিলির লগে কথা কইতে হয়, অনলাইনে একটু একটু সময় দিতে হয়, ক্লাসের আবার পড়ালেখা করতে হয়। মানে কি যে একটা প্যারা, একমাত্র যারা এই লাইফটা লিড করে একমাত্র ওরাই বলতে পারে। আর আমি আসলে এগুলো বলে কাউরে নিরুৎসাহিত করতেছি না, আমি রিয়েলিটিটা বলতেছি, যেটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট, আমি সেটা শেয়ার করতেছি যেন আপনারা জানতে পারেন এবং মেন্টালি প্রিপেয়ার থাকেন যে হ্যাঁ আমার সাথে এই জিনিসগুলো ঘটবে এবং আমি এটা আগে থেকেই জানি। সো বি প্রিপেয়ার। এখন আমি আপনাদেরকে কিছু টিপস দিব যে আসলে এই যে ইনকামটা, এটা আরো লিগ্যাল ওয়েতে তো বললাম 1,45,000 ইয়েন, এটা কিভাবে বাড়ানো যায়, লিগ্যাল ওয়েতে কিভাবে বাড়ানো যায়, তারপর আরেকটা আছে সেটা বলতেছি। তো লিগ্যাল ওয়েতে কিভাবে বাড়াইবেন, লিগ্যাল ওয়েতে বাড়ানোর একমাত্র ওয়ে হচ্ছে আপনার যে গাক্কু আছে, গাক্কুটা এমন একটা এরিয়াতে সিলেক্ট করা যে এরিয়াতে কাজের সংখ্যা অনেক বেশি। অর্থাৎ আপনি গাক্কু থেকে যেন বেশি একটা টাইম লস না হয়, আপনি খুব কাছাকাছি জায়গায় কাজে চলে যেতে পারেন এবং যেখানে পার্ট টাইম কাজের সুযোগ অনেক বেশি। এবং আপনার যে গাক্কু থেকে বাসার দূরত্বটা সেটা যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যায়, তার মানে কি ট্রেনে এই সময়টা আপনার টোটালি লস্ট। তো
একমাত্র ইনকাম বাড়ানোর ওয়ে হচ্ছে আপনার যে স্কুল থাকবে, স্কুল থেকে বাসা, বাসা থেকে কাজের দূরত্ব যেন কাছাকাছি হয়। এটা একটু অর্গানাইজ করে বাংলাদেশ থেকেই রিসার্চ করে এমন একটা স্কুল সিলেক্ট করা যেখান থেকে আপনার বাসাটাও কাছে হবে এবং ওই এরিয়াতে কাজের সংখ্যা মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট দূরত্বে যথেষ্ট কাজ আছে, আপনি চাইলে করতে পারেন। এরকম একটা এরিয়াতে কাজ সিলেক্ট করা। 2 নাম্বার হচ্ছে জাপানি ভাষা শেখা। আপনি যদি জাপানি ভাষায় এক্সপার্ট হন, অর্থাৎ অলমোস্ট লোকালদের মতো কথা বলতে পারেন, আপনি যেখানে ইন্টারভিউ দিবেন পার্ট টাইম জবে সেখানে আপনাকে রেখে দিবে যে হ্যাঁ আপনার সুবিধা মতো আপনার শিডিউল দিবে যে আপনি কোন কোন দিন কাজ করতে পারেন। কারণ আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অনেক হাই, ওরা আপনার উপর ভরসা করতে পারবে এবং আপনাকে খুব দ্রুত ট্রেন করাইতে পারবে। এই জন্য আপনার কাছে যদি ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে সেক্ষেত্রে আপনার ইনকাম হাই হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। 3 নাম্বার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার কাজের এবং পড়াশোনার যে একটা টাইম ম্যানেজমেন্ট করা, শিডিউল করা, এইটার একটা স্কিল আপনার মধ্যে থাকতে হবে। যে টাইম ম্যানেজমেন্ট স্কিল যদি আপনি পারেন, বুঝেন কাজটার প্রায়োরিটি কিভাবে দিবেন, টপ প্রায়োরিটি কিভাবে সিলেক্ট করবেন। অর্থাৎ আজকে একটা কাজের অফার পাইছেন যেটা নরমালি যদি আপনি 10,000 টাকা ইনকাম করেন, আজকে একটা কাজের অফার পাইছেন 12,000 টাকা ইনকাম, কিন্তু আপনার স্কুলে একটা অ্যাসাইনমেন্ট আছে যেটা খুব ইম্পর্টেন্ট। কোনটা আপনি সিলেক্ট করবেন? অবশ্যই বাংলাদেশি যারা আছি আমরা বেশিরভাগ টাকাটাকেই প্রায়োরিটি দিই, অ্যাসাইনমেন্টটাকে প্রায়োরিটি দেই না। কিন্তু এই যে অ্যাসাইনমেন্টটা আপনি সিলেক্ট করবেন, এটা কিন্তু আপনার ফিউচারে যে এফেক্ট পড়বে সিলেক্ট না করার জন্য, ঠিক আছে? তো এই যে একটা টাইম ম্যানেজমেন্ট, প্রায়োরিটি বেস করা, এই টাইম ম্যানেজমেন্ট স্কিল যদি থাকে তখন কিন্তু আপনি কাজগুলোরে ভাগ করে নিতে পারবেন যে এই সময় আমি কাজ করব, এই সময় পড়াশোনা করব, এই সময় রান্না করব। এরকম টাইম ম্যানেজমেন্ট স্কিল যদি থাকে আপনার সেম ইনকামের পসিবিলিটি বেড়ে যাবে। ছুটির দিনগুলোতে বেশি কাজ করা, অর্থাৎ আপনার সপ্তাহে যে 2 দিন ছুটি থাকে, গাক্কু তো আর 6 দিন হয় না, যেদিন বন্ধ থাকে এই দিন নরমালি 4 থেকে 6 ঘন্টা কাজ না করে এই দিন 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা কাজ করার চেষ্টা করা। তাহলে অন্যান্য ডে গুলাতে আপনি কম কাজ করলেও রিকভার করতে পারবেন, আপনার স্কুল প্লাস পড়াশোনা দুইটা চালাই যেতে পারবেন। এই জন্য যে বন্ধের দিনগুলো থাকবে এগুলাতে একটু বাড়ায় কাজ করা ট্রাই করা, সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স এবং পড়াশোনার ব্যালেন্সটা দুইটাই আপনি ইজিলি ক্যারি করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে লিগ্যাল ওয়েতে বললাম। আর আরেকটা ওয়ে হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড করা, অর্থাৎ আপনি যেখানে কাজ করবেন হাতে হাতে টাকা নেবেন। এইটার লিঙ্ক আপটা আপনার বাড়ানো, এটার অ্যাভেলেবেল জব আছে কিন্তু আপনার খুঁজতে হবে। আপনাকে তো আর কেউ ফোন দিয়ে বলবে না, যদি ভাই ব্রাদার ওরকম আপনার যদি বিগ সার্কেল না থাকে আপনাকে তো আইসা কেউ নিজে নিজে বলবে না যে ভাই নাও তোমার হ্যান্ড ক্যাশ দিলাম। আপনার খুঁজে নিতে হবে, টাইম ম্যানেজমেন্ট করে কিছু কিছু হ্যান্ড ক্যাশ করা ট্রাই করা, যেটা করলে আপনি অনায়াসে 2 লাখ 2.5 লাখ ইয়েন আশা করি ইনকাম করতে পারবেন। কিন্তু আমি আবারও বলতেছি যে এই ইনকামটা কিন্তু ইজি না। হ্যাঁ, যেভাবে ক্যালকুলেশন শুনতেছেন দিনে 4 থেকে 6 ঘন্টা, সপ্তাহে 28 ঘন্টা, মাসে হচ্ছে 1,45,000 ইয়েন, হ্যান্ড ক্যাশ করলে 2 লাখ 2.5 লাখ ইয়েন, বিষয়গুলা কিন্তু এরকম না। প্র্যাকটিক্যাল বিষয়গুলো একটু টাফ। যখন আপনি কাজে যাবেন, কাজ থেকে বাসায় যাবেন, বাসা থেকে আবার গাক্কুতে যাবেন, গাক্কু থেকে এসে আবার কাজে যাবেন, মাঝখানে খাওয়ার সময়, তারপর হচ্ছে অ্যাভেলেবেল হালাল ফুড নাই, রেস্টুরেন্টে খাইতে গেলে 2,000 2,500 পকেট থেকে নাই। এই যে ক্যালকুলেশন মিলাইতে গিয়ে প্র্যাকটিক্যাল লাইফটা কিন্তু একটু টাফ। বাট টাফ হইলো আমি বলবো বাংলাদেশ থেকে অবশ্যই 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 1000 গুণে বেটার যদি অ্যাজ এ স্টুডেন্ট আপনি জাপানে আসেন এবং 2 থেকে 4টা বছর কষ্ট করেন। বাংলাদেশে গ্রাজুয়েশন শেষ করার পরে যে ফিউচার পাবেন, জাপানে এই 2 থেকে 4টা বছর কষ্ট করার পরে বাংলাদেশ থেকে কয়েক লক্ষ গুণ বেটার ফিউচার পাবেন জাপানে। আমি যেহেতু বর্তমানে জাপান আছি, আমার এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি যে জাপানে আসলে টাকা ইনকাম হয়, কিন্তু সেটার পিছনে কষ্ট এবং হচ্ছে যথেষ্ট প্ল্যানিং দরকার। আপনার একটা প্ল্যানের মধ্যে থাকলে আপনি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু সেই টাকা ইনকাম করা অবশ্যই অবশ্যই কষ্ট, অ্যাজ ইউজুয়াল আমাদের কালচার থেকে। আপনি যদি আসলে জাপানের প্রতি ইন্টারেস্ট থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওর যে পয়েন্টগুলো বললাম এগুলা মাথায় রাখবেন। আর একটু ভালো করে বুঝতে চাইলে আপনি ভিডিওটা আবার দেখতে পারেন যে আমি কোন কোন পয়েন্টগুলো বলছি এবং এগুলো নিজের লাইফের সাথে রিলেট করেন যে আসলে আমি স্টুডেন্ট হিসেবে জাপান যাব কিনা এবং গিয়ে আমি নিজের লাইফ চেঞ্জ করব কিনা। অনেকে এই ভিডিও দেখার পরে ভয়ে পালায় যাবেন, অনেকেই মোটিভেট হবেন, অনেকেই চিন্তা করবেন যে কোনো সমস্যা নাই ভাই, আরো যদি কষ্ট করতে হয় আমি কষ্ট করবো কারণ আমি জাপানকে ভালোবাসি। এরকম যারা চিন্তা করেন, অর্থাৎ জাপানের প্রতি সফট কর্নার আছে, হার্ডওয়ার্ক করতে পারেন, নিজের লাইফ চেঞ্জ করতে পারেন, নিজের লাইফ চেঞ্জ করতে চান এবং ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তাহলে এই কষ্ট আমি মনে করি না খুব আহামরি কিছু। এবং এইটাই আসলে অ্যাকচুয়াল লাইফ। যত দিন যাচ্ছে জাপানে ততই রিয়েলাইজ করি যে আসলে অ্যাকচুয়াল লাইফ বলতে এটাকেই বোঝায়। আমরা যারা চা দোকানে বসে টা খেয়ে গসিপ করি ওইটা লাইফ না। আমার কাছে এখন মনে হয় জাপানের লাইফটাই আসলেই লাইফ। কষ্ট হইলেও এটাই আসলে বাস্তবিক লাইফ। আপনার এখানকার এনভায়রনমেন্ট দেখেন, এই যে আমি বসে আছি এটা কিন্তু আমার আর্টিফিশিয়াল কোনো এআই ব্যাকগ্রাউন্ড না, এটা রিয়েল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে?
তো এরকম ব্যাকগ্রাউন্ড দেখার জন্য বা এইরকম একটা লাইফ লিড করার জন্য আমি মনে করি না যে এই কষ্টটা খুব বেশি কিছু। হয়তো শুরুতে ধাক্কা লাগে, কিন্তু যারা রিকভার করতে পারে 2 থেকে 4টা বছর কষ্ট করতে পারে, ব্রাইট ফিউচার আছে জাপানে। তো যারা আসতে চান ওয়েলকাম। আর এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক করেন। কমেন্টের কথা তো আপনারা করবেনই, এটা আমি না বললেও করবেন। লাইকের রেসপন্স থেকে আসলে ইন্সপিরেশন পাই যে হ্যাঁ আসলেই কি আমার ভিডিও বানানো উচিত নাকি বা উচিত না। আপনাদের কমেন্টের মতামতগুলো আমি আসলে ফ্রি টাইমে রিপ্লাই দেই। অনেক সময় থাকে না, ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারি না, বাট প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করি। এবং মোস্ট অফ দ্য টাইম আমি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকি। আমাকে যদি খুব দ্রুত রিচ করতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করে ট্যাগ দিতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ আছে, দুইটারই লিঙ্ক ডিসক্রিপশনে আছে, সেগুলো আমি দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখানে ফলো করে আমাকে ট্যাগ দিতে পারেন। আর হ্যান্ডক্যাশ জবের যে একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, সেইটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটা এখানে শেষ হয় নাই, সাইকেল চালিয়ে যাওয়ার সময় আমি একটা ভিডিও করার ট্রাই করব। বাইরে ভাই মশার জ্বালায় আর বইতে পারতেছি না, এবার উঠতে হইব। ভিডিওটা এখনো শেষ হয় নাই। আমি সাইকেল চালায় যাওয়ার সময় জাপানের রাস্তাঘাট কেমন হয় সেটার সিম্পল একটা ভাইব আপনাদেরকে দেখানো ট্রাই করব। ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত।